আমি তোমাদের তিয়াশা দিদি। আমি ক্লাস 10-এর শেষ যে চ্যাপ্টারটা আছে পরিবেশ, তার সম্পদ ও সংরক্ষণ, তার প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি সিরিজ অনুযায়ী ভিডিওগুলো দিচ্ছি। প্রথম আমি দিয়েছিলাম বায়োডাইভার্সিটি কি বৃত্তান্ত বায়োডাইভার্সিটি সম্পর্কে, তারপরে আমি দিয়েছিলাম বায়োডাইভার্সিটির সংরক্ষণ। এর ঠিক আগের ভিডিওটাতে তোমরা দেখেছো পরিবেশ দূষণ কাকে বলে, মাটি দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ কীভাবে হয়, তার প্রতিকারের কী উপায় রয়েছে এবং মানবদেহ এবং অন্যান্য জীবজগতের ওপর তার কী ক্ষতিকারক প্রভাব রয়েছে। সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে ভিডিওটা বেশি লেন্দি করব না বলে আমি কিছু টপিক পরের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ টপিক ওই দূষণগুলো থেকেই রয়েছে, কিন্তু খুব বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে, বারবার রিপিট হয়। আমি কিন্তু মাধ্যমিকের বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে তারও এইভাবে একেবারে টপিক অনুযায়ী ভিডিও আমি দেব, এবং সমস্ত সিরিজটা শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমাদের টেস্ট পেপার থেকে আরম্ভ করে কোয়েশ্চেন ব্যাংক তোমরা যেরকম চাইবে সেই অনুযায়ী কিন্তু আমি প্রশ্নও সলভ করিয়ে দেবো। এবং তখন করতে গিয়ে দেখবে এই ধরনের বা আগের টেস্ট পেপার, আগের কোয়েশ্চেন ব্যাংকগুলো আগের বছরের একটু যদি তোমরা নিজেরা অ্যানালিসিস করো দেখতে পাবে এই ধরনের প্রশ্নগুলো ভীষণ বেশি পরিমাণে কিন্তু পরীক্ষাতে আসছে। কি প্রশ্ন আসছে? প্রথম টপিক দেখো আমি লিখেছি গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, গ্রিন হাউস সম্পর্কে তোমাদের খুব ডিটেলস নেই, শুধু এইটুকুই আছে যে বায়ু দূষণের জন্য এই গ্রিন হাউস গ্যাসগুলো দায়ী। কিন্তু গ্রিন হাউস জিনিসটা কি তোমাদের মনে প্রশ্ন আসে তো, গ্রিন হাউস মানে একটা সবুজ বাড়ি, ব্যাপারটা কীরকম? আমি একটু দু এক কথায় গ্রিন হাউস সম্পর্কে তোমাদেরকে বলছি। দেখো কি হয় আসলে, আমাদের এই যে পৃথিবীর চারিপাশে একটা বায়ুমণ্ডলের স্তর রয়েছে, যে স্তরটা তোমরা ভূগোলে পড়েছো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর আয়নোস্ফিয়ার এই সমস্ত রয়েছে, যে স্তরটা আমাদের পৃথিবীকে একটা চাঁদোয়ার মতো আস্তরণ দিয়ে ঢেকে রেখেছে। এবার দেখো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বাদবাকি গ্রহগুলোতে এই চাঁদোয়ার মতো এই যে বায়ুমণ্ডলের আস্তরণ সেটা নেই, সেই জন্যেই সেসব জায়গায় প্রাণের কোনো আবির্ভাব হয়নি, অন্তত এখনও পর্যন্ত তো প্রমাণিত নয়। কিন্তু আমাদের পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয়েছে এই বায়ুমণ্ডলের মতো চাঁদোয়ার স্তরটার জন্যই, এই বায়ুমণ্ডলের চাঁদোয়ার মতো স্তরটার জন্যই। এবার কি প্রয়োজনীয় এই যে বায়ুমণ্ডলের স্তরটা, কিসের জন্য প্রয়োজনীয়? দেখো যদি খুব সহজ কথায় বলি, একদম গল্পের মতো বলি, সকালবেলা তোমরা তো প্রত্যেকে ভূগোলে পড়েছো, তোমরা আইডিয়া আছে তোমাদের, সকালবেলা যখন সূর্যরশ্মি এই বায়ুমণ্ডলের স্তর ভেদ করে পৃথিবী পৃষ্ঠে আসে তখন তাদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অনেক ছোট থাকে, তারা সহজেই এই বায়ুমণ্ডলের স্তর ভেদ করে পৃথিবীতে চলে এলো। এবার সারা দিন ধরে পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করলো, একটা সার্টেন টেম্পারেচার বজায় রাখলো। যদি না হতো তাহলে পৃথিবী একদম ঠান্ডা হয়ে যেত, অন্যান্য গ্রহগুলোর মতো একদম শীতল হয়ে যেত, সেখানে প্রাণের আবির্ভাব ঘটতো না। প্রাণের আবির্ভাব হওয়ার জন্য বা প্রাণ বাঁচার জন্য একটা নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন। সেইভাবে পৃথিবীকে উত্তপ্ত করার পরে এবার যখন সূর্য ডুবে গেল সন্ধেবেলা, এরা কিন্তু এই বায়ুমণ্ডলের মতো স্তরটা ভেদ করে, বায়ুমণ্ডলের স্তরটাকে ভেদ করে আবার মহাশূন্যে ফিরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তখন এই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যগুলো কিছুটা বেড়ে গেছে, বড় তরঙ্গ দৈর্ঘ্যগুলো সবটুকু এই বায়ুমণ্ডলের স্তর ভেদ করে মহাশূন্যে ফিরে যেতে পারছে না। এবার এই যে গ্যাসগুলো আমি লিখেছি দেখো, N2O আছে, CO আছে, CO2 আছে, CH4 আছে, CFC আছে, এরা কি করছে বলো তো? এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে ধরে রাখছে পৃথিবীতে। ফলে সারা রাত যখন সূর্যরশ্মি সরাসরি পৃথিবীতে আসছে না তখনও কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার পৃথিবীতে বজায় রয়েছে, যেটা পৃথিবীতে জীবের বেঁচে থাকার জন্য ভীষণ রকম দরকার। নাহলে সকালবেলা 40 ডিগ্রি টেম্পারেচার, রাত্রিবেলা -100 ডিগ্রি টেম্পারেচার হয়ে যেত, তাতে উদ্ভিদ জীবের বেঁচে থাকা খুব কষ্টকর হতো। এবার সমস্যাটা কোথায়? এটা তো ভালো ব্যাপার, প্রয়োজনীয় ব্যাপার। সমস্যা হচ্ছে বর্তমানে বায়ু দূষণের ফলে, অতিরিক্ত বায়ু দূষণ বেড়ে যাওয়ার কারণে, এই যে তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছি, এই গ্যাসগুলো, গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ খুব বেড়ে গেছে। ফলে পৃথিবীর একটা নির্দিষ্ট উষ্ণতা বজায় রাখার জন্য যতটা পরিমাণ সূর্যরশ্মিকে এদের ধরে রাখার কথা, এদের পরিমাণ বেড়ে গেছে বলে এই গ্যাসগুলো অনেক বেশি পরিমাণ সূর্যরশ্মিকে আবদ্ধ করছে। ফলে পৃথিবীর সার্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে, যেটা গ্লোবাল ওয়ার্মিং বা ভূ উষ্ণায়ন। এর জন্য কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে। আমরা যখন ছোটোবেলায় 7-8-এ পড়াশোনা করেছি আমরা অতটা তখনও বুঝতে পারিনি। আমরা বইয়ের খাতায় লিখতাম ঋতু পরিবর্তন, আমরা পড়তাম যে হিমবাহের গলন হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, আন্টার্কটিকায় বরফ গলে যাচ্ছে বলে মেরু ভাল্লুক বলো, পেঙ্গুইন বলো, এরা আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে। আর এখন তো এগুলো আমরা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। বিভৎস গরম, বিভৎস বৃষ্টি, শীতকালেও বৃষ্টি হচ্ছে। এই যে সমস্ত ঋতুগুলোর একটা বেসামাল অবস্থা,
এটাই ঋতু পরিবর্তন। এর কারণ কি? গ্লোবাল ওয়ার্মিং। তাহলে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? গ্রিনহাউস গ্যাস বলতে কি বোঝো? গ্রিনহাউস গ্যাসগুলোর নাম লেখো। নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস বা কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকারক প্রভাব, এগুলো কিন্তু ভীষণ প্রশ্নে আসে। আর গ্রিনহাউস ব্যাপারটা কোথা থেকে এসেছে? এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে খুব শীত প্রধান যে জায়গাগুলো, যেখানে সূর্যরশ্মি সেরকম আসে না, সেখানে একটা কাঁচের ঘর বানানো হয়। সূর্যরশ্মি এই কাঁচের ঘর ভেদ করে আসার সময় ছোট থাকে তরঙ্গ দৈর্ঘ্য, বেরিয়ে যাওয়ার সময় তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে যাওয়ার কারণে সমস্ত সূর্যরশ্মিটা বেরিয়ে না গিয়ে কিছুটা সূর্যরশ্মি ঘরের মধ্যেই থেকে গিয়ে ঘরের উষ্ণতাটাকে বজায় রাখে। এইভাবে ওই ঘরের মধ্যে, গ্রিনহাউসের মধ্যে চাষাবাদ থেকে আরম্ভ করে প্রাণী প্রতিপালন এগুলো করা হয়। তো সেখান থেকে এই গ্রিনহাউস এবং গ্রিনহাউস গ্যাসের কনসেপ্টটা কিন্তু এসেছে। এরপরে দেখো আমি পরের পয়েন্টে কি রেখেছিলাম? অ্যাসিড বৃষ্টি। এটা তো তোমরা সবাই জানো, অ্যাসিড বৃষ্টি তো ভীষণ ক্ষতিকারক। এই যে যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া থেকে, এই যে ফ্রিজ থেকে, এই যে এসি থেকে যে ক্ষতিকারক গ্যাসগুলো বেরোচ্ছে, তার মধ্যে দেখো আমি দুটো মেন লিখেছি, SO2 আর NO2। এরা কি করছে? বাতাসে ভাসমান জলকণার সাথে মিশে গিয়ে H2SO4, HNO3 এই ধরনের অ্যাসিডে পরিণত হচ্ছে। এবার বৃষ্টি যখন পড়ছে, বৃষ্টির জলের সাথেই অ্যাসিডগুলো এসে মাটিতে পড়ছে। এর ফলে তাজমহল বলো, ঐতিহাসিক সৌধ বলো, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাটির উপকারী জীবেরা মারা যাচ্ছে, আমাদের মানব স্বাস্থ্যের উপর তো ক্ষতিকারক প্রভাব পড়ছেই। তাহলে অ্যাসিড বৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টি কিভাবে তৈরি হয়? অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো দুটো টার্ম আমি লিখেছি, BOD আর COD। শুধু ফুল ফর্মগুলো মনে রাখলেই ব্যাপারটা সহজ হয়ে যাবে। BOD COD টেস্ট পেপার বলো, অন্যান্য জায়গায় বলো, প্রচুর প্রশ্ন আসে। BOD মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, আর COD মানে কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। ব্যাপারটা কীরকম? ধরো একটা জল রয়েছে, দূষিত জল, তার মধ্যে বিভিন্ন পলিউট্যান্ট অর্থাৎ দূষক পদার্থ মিশে আছে। তার মধ্যে কিছু দূষক পদার্থ বায়োডিগ্রেডেবল অর্থাৎ অণুজীব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া যায়, আর কিছু দূষক পদার্থ DDT বলো, প্লাস্টিক বলো, তারা নন বায়োডিগ্রেডেবল, তারা সহজেই অণুজীব দ্বারা ধ্বংস হয় না। এই বায়োডিগ্রেডেবল পদার্থগুলোকে, দূষকগুলোকে নষ্ট করার জন্য, যে অণুজীব তারা ধ্বংস করার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয়, সেটা হচ্ছে BOD। আর এই বায়ো নন ডিগ্রেডেবল পলিউট্যান্টগুলোকে বিভিন্ন কেমিক্যাল ইউজ করে, সাধারণ অণুজীব তারা ধ্বংস করা যাচ্ছে না, সেই জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ ইউজ করে ধ্বংস করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য যে পরিমাণ অক্সিজেনের চাহিদা হয়, প্রয়োজন হয়, তাকে বলে COD। তো আমরা কিন্তু BOD CODর সংজ্ঞা এবং BOD আর CODর মধ্যে একটা দুটো পার্থক্য, পুরো নামটা লিখতে কাকে বলে লিখবে তাতেই পার্থক্য হয়ে যাবে, পড়ে রাখবে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেষ দেখো আমি দুটো খুব সহজ টপিক রেখেছি। প্রথম হচ্ছে যে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন মানে কি জানো? ওই যে আগের ভিডিওতে আমি তোমাদের বলছিলাম যে আমরা জামা কাপড় নিয়ে গিয়ে পুকুরের জলে জামা কাপড় কাচ্ছি, বা গরু, ছাগল, আমাদের যে গবাদি পশুদের চান করাচ্ছি, এর ফলে এই সাবানের মধ্যে থাকা ফসফেট পুকুরের জলের সাথে মিশছে। ফসফেট জাতীয় পদার্থ পুকুরের জলে মিশে গেলে পুকুরের জলে প্রচুর পরিমাণ শৈবাল তৈরি হয়, যেটাকে দেখো লিখে রেখেছি শৈবাল ব্লুম বলে, অ্যালগাল ব্লুম। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যালগাল ব্লুম কাকে বলে, অ্যালগাল ব্লুম কেন তৈরি হয়? এবার শৈবাল তো অক্সিজেন গ্রহণ করবে, সে তো বেঁচে থাকার জন্য তার অক্সিজেন লাগবে। একটা যদি পুকুরে প্রচুর শৈবাল বেড়ে যায়, তারা প্রচুর অক্সিজেন গ্রহণ করে নিচ্ছে, ফলে পুকুরের অন্যান্য যে জলজ জীব আছে, প্রাণী আছে, তাদের কিন্তু, মাছ আছে, তাদের অক্সিজেনের ঘাটতি হচ্ছে। অক্সিজেনের অভাবে সেই সমস্ত জলজ জীবগুলো মারা যাচ্ছে, তারা মারা যাওয়ার ফলে পুকুরের জল দূষিত হচ্ছে। এটাকে বলে ইউট্রোফিকেশন। তাহলে ইউট্রোফিকেশন কি? ইউট্রোফিকেশন ফসফেট জাতীয় দূষক মেশার কারণে ইউট্রোফিকেশন হয়। সেখান থেকে অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম কীভাবে হচ্ছে, ইউট্রোফিকেশনের ক্ষতিকারক প্রভাব প্রশ্ন আসে। শেষ দেখো ভীষণ গুরুত্বপূর্ণ টপিক, জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। আমি প্রথম দিনের ভিডিওতে বলেছিলাম বায়োম্যাগনিফিকেশন বা এরকম কোনো টার্ম পেলে টার্মটাকে ভেঙে দাও। বায়ো মানে জৈব, ম্যাগনিফিকেশন মানে দেখো লেখাই আছে বিবর্ধন অর্থাৎ বেড়ে যাওয়া। কি হয়, যেগুলো বায়ো নন ডিগ্রেডেবল পলিউট্যান্ট, এইসবে বললাম, যেগুলো সহজেই, যেগুলোকে ধ্বংস করা যায় না, যেরকম DDT, প্লাস্টিক, এই DDT যদি পুকুরের জলের সাথে মেশে, তাহলে এই পুকুরের জল যখন একটা ফাইটোপ্ল্যাঙ্কটন, পুকুরের জল থেকে ফাইটোপ্ল্যাঙ্কটনের দেহে যাচ্ছে, সেই ফাইটোপ্ল্যাঙ্কটনকে যখন একটা জুপ্ল্যাঙ্কটন খাচ্ছে, সেই পুষ্টি স্তর অনুযায়ী ফাইটোপ্ল্যাঙ্কটনতে জুপ্ল্যাঙ্কটনের দেহে যাচ্ছে, জুপ্ল্যাঙ্কটনকে ছোটো মাছ খাচ্ছে, তাকে বড় মাছ খাচ্ছে, সেই বড় মাছগুলোকে আবার আমরা খাচ্ছি বা মৎস্যভোগ পাখিরা খাচ্ছে। এই যে পুষ্টি স্তর অনুযায়ী ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে মানুষ যত পুষ্টি স্তর আস্তে আস্তে বাড়ছে, তত কিন্তু DDT তো ফাইটোপ্ল্যাঙ্কটনের দেহে ঢুকে নষ্ট হচ্ছেই না, বরং DDT যখন ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে জুপ্ল্যাঙ্কটনের দেহে যাচ্ছে, তার পরিমাণ বেড়ে যাচ্ছে।
জুপ্ল্যাঙ্কটন থেকে যখন সেটা ছোটো মাছের দেহে যাচ্ছে পরিমাণ আরও বেড়ে গেল। এরমভাবে যেতে যেতে মানুষের শরীরে ডিডিটির বায়োম্যাগনিফিকেশন সব থেকে বেশি, প্রায় 100। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। তাহলে বুঝতে পেরেছো যে ডিডিটি জলে মিশে গেলে কত ক্ষতিকারক। শরীরে ঢুকে তো নষ্ট হবেই না, জমে থাকবে, বরং আমাদের থেকে যখন পরবর্তী পুষ্টি স্তরে যাবে তার পরিমাণ আরও বেড়ে যাবে। এটাকেই বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন বলে। আর এখান থেকে আমরা বায়ো অ্যাকুমুলেশন বা জৈব সঞ্চয়নটাও একটু মনে রাখবো। এই যে ডিডিটির মতো দূষক পদার্থগুলো নষ্ট না হয়ে শরীরের মধ্যে জমা হয়ে থাকলো জলজ জীব, উদ্ভিদ বা মানুষের, এটাই হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন বা জৈব সঞ্চয়ন। তাহলে এখানে যতগুলো টপিক আমি আলোচনা করলাম, গ্রিনহাউস গ্যাস, গ্লোবাল ওয়ার্মিং, অ্যাসিড বৃষ্টি, বিওডি, সিওডি, ইউট্রোফিকেশন, বায়োম্যাগনিফিকেশন, প্রতিটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষার জন্য। সেই জন্যে আমি আলাদা একটা ভিডিও করে এই প্রশ্নগুলো এবং এই টপিকগুলো এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে আলোচনা করে দিয়েছি। এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র নাইট্রোজেন চক্র বাকি থাকলো। আমি একটা সেপারেট ভিডিওতে শুধু নাইট্রোজেন চক্র, তার স্টেপ, তার গুরুত্ব, কোন কোন ধরনের ছোট প্রশ্ন সেখান থেকে আসে, কোন কোন ধরনের ব্যাকটেরিয়া বা অণুজীব কাজে লাগে, সমস্তটুকু তোমাদের কাছে নিয়ে নাইট্রোজেন চক্রের আবার একটা ভিডিও নিয়ে আসবো। ততদিন খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও।